হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে থেকে আমরা এই যে জিকে জিএস মাস্টার ক্লাসের সিরিজটা শুরু করছি, এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকস মানে যেই টপিকগুলো থেকে প্রত্যেকটা এক্সামে কোয়েশ্চেন আসে সেই টপিকগুলো কভার করব এবং এখানে 4টে সাবজেক্টের ক্লাস হবে: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি অ্যান্ড ইকোনমি। এই 4টে সাবজেক্টের যে হট টপিকগুলো আছে বা যেগুলো থেকে প্রত্যেকটা এক্সামে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে সেই টপিকগুলো কভার করব। আজকে যেরকম টপিক রয়েছে জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন, এবং এটার প্যাটার্নটা থাকবে এরকম: প্রথমে আমরা ডিসকাশন করব, তারপরে তার সাথে অ্যাসোসিয়েটেড আমরা কোয়েশ্চেন অ্যান্সার করব। ক্লাসের লিঙ্ক সমস্ত ডিটেলস আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, সেখানেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। শুরু করা যাক আজকের ক্লাস। একটু ক্লাসটা করাই, তারপর অবশ্যই বলবো তোমরা কিভাবে পিডিএফ পাবে, কোথা থেকে কালেক্ট করতে পারবে, কি বৃত্তান্ত, সমস্ত কিছুই বলবো। তো ভারতের জাতীয় কংগ্রেস, এই জাতীয় কংগ্রেসের শুরু কোথা থেকে হচ্ছে, কিভাবে জাতীয় কংগ্রেস উৎপত্তি হচ্ছে এবং কেন জাতীয় কংগ্রেসের প্রয়োজনীয়তা রয়েছে, এটা তো একটা আলাদা পার্ট। কিন্তু আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শুধুমাত্র জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন কোথায় হয়েছে, তার সভাপতি কে ছিল এবং সেই অধিবেশনে গুরুত্বপূর্ণ কি রেজলিউশন অ্যাডপ্ট করা হয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হচ্ছে 1885 খ্রিস্টাব্দে এবং প্রথম অধিবেশন যেটা হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে যেহেতু সেই টাইমে 1885-এ পুনেতে কলেরার আউটব্রেকের জন্য পুনে থেকে সেই জাতীয় কংগ্রেসের অধিবেশনটা শিফট করা হয় বোম্বাইতে। তাহলে ফার্স্ট জাতীয় কংগ্রেসের অধিবেশন কবে হচ্ছে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885 খ্রিস্টাব্দে এবং প্রথম অধিবেশন সংগঠিত হচ্ছে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে এবং এর সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের ফাদার অফ জাতীয় কংগ্রেস কাকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয় A.O. হিউমকে, অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম ছিল ব্রিটিশ গভর্নমেন্টের একজন সিভিল সার্ভেন্ট এবং যিনি কিন্তু একজন অর্নিথোলজিস্টও ছিল। ঠিক আছে, অর্নিথোলজিস্ট মানে পক্ষী বিশারদ। তো প্রথম অধিবেশন সংগঠিত হচ্ছে 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এবং এই অধিবেশনে 72 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। ঠিক আছে, এই 72 জনের মধ্যে ম্যাক্সিমাম জনাই ছিলেন লয়ার বা আইনজীবী, সব থেকে বেশি মানে বেশি রিপ্রেজেন্টেশন ছিল তাদের। কিন্তু এই প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে কোনো জমিদার বা যে সমস্ত প্রিন্সলি স্টেট ছিল সেখান থেকে কোনো কিন্তু রিপ্রেজেন্টেটিভ আসেনি। 1885 খ্রিস্টাব্দে অ্যালান অক্টোভিয়ান হিউমের দ্বারা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের নাম পরিবর্তন করে দাদাভাই নওরোজির পরামর্শে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করা হয়। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে প্রপোজ নেম কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। ঠিক আছে, সেটার নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করা হয়। ওকে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে এই কংগ্রেস কথাটি, এই শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। 1885 খ্রিস্টাব্দে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে তখন এই টাইমে গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। ঠিক আছে, গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। ডাফরিনের নাম শুনলে কেমন যেন আমার নিজের নামের সঙ্গে মিল মিল লাগে, লর্ড ডাফরিন। ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। নেক্সট হচ্ছে 1886 সালের অধিবেশন। প্রত্যেক বছর ডিসেম্বর মাসের লাস্ট যে 3 দিন, 28, 29, 30, এই লাস্ট 3 দিন হচ্ছে জাতীয় কংগ্রেসের অধিবেশন এবং তার জন্য ঠাট্টা করে জাতীয় কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা বলেও অভিহিত করেছে। কে করেছে? তোমাদের কাছে প্রশ্ন রইল, কে জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করেছিলেন? ঠিক আছে, তো দ্বিতীয় অধিবেশন হচ্ছে কোথায় না কলকাতাতে। এই কলকাতা অধিবেশনের সঙ্গে দাদাভাই নওরোজির একটা বেশ ভালো লিঙ্ক আছে, মানে আমরা ম্যাক্সিমাম কলকাতার অধিবেশনই দেখবো যেটা প্রিজাইড করছেন দাদাভাই নওরোজি। তো দাদাভাই নওরোজিকে বলা হয় দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এটা তো আমরা অলরেডি অনেকবার পড়েছি এবং তিনি পার্সি কমিউনিটি থেকে বিলং করতেন এবং দাদাভাই নওরোজি ছিলেন লিবারেল পার্টি ব্রিটিশ হাউস অফ কমনের একজন মেম্বার এবং যিনি ইলেক্টেড হয়েছিল লিবারেল পার্টি থেকে। ঠিক আছে, এবং তিনি
ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার ছিলেন। অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি এবং 1886 সালে জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা যুক্ত হয়ে যায়। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু কলকাতায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা মার্জ হয়ে যায়। এবং এর আগের বছর যেখানে আমরা দেখলাম যে 72 জন ডেলিগেট ছিল, এই 72 জন থেকে না বেড়ে হয়ে যায় এটা 434 জন। তাহলে দ্বিতীয় কংগ্রেস অধিবেশনে 434 জন ব্যক্তি উপস্থিত ছিলেন, ঠিক আছে। 434 ডেলিগেটস প্রেজেন্ট ছিলেন ক্যালকাটা সেশনে। এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানে ভেরিয়াস ফিল্ড থেকে এখানে লোকজন এসেছিল, মানে এডুকেটেড ইন্ডিয়ান যে ভারতীয়রা সেই সময় যারা ছিলেন তারা কিন্তু জাতীয় কংগ্রেসে এই সময় যোগদান করেন, যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। শুধুমাত্র আইনজীবী নয়, শিক্ষক হতে পারে, ডক্টর হতে পারে, যে কোনো ফিল্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড স্পেশালি এলিট ক্লাস অফ পিপল তারা এসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। এর পরের বছরের অধিবেশন 1887 সালের অধিবেশন, যেটা মাদ্রাজে সংগঠিত হচ্ছে এবং এখানকার সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। এই বদরুদ্দিন তায়েবজি প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন এবং তিনি মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেন। এরপরে আসছে 1888 সালের অধিবেশন, যেটা এলাহাবাদে সংগঠিত হচ্ছে এবং সভাপতি ছিলেন জর্জ উইল। এই প্রথম চারটে তো কোনোভাবে তোমাকে ভুললে হবে না, ঠিক আছে। তারপরে কোনগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো তো আমাদের ক্লাসে রয়েছে, কিন্তু প্রথম চারটে অধিবেশন পরপরই তোমাকে মনে রাখতে হবে, ইনক্লুডিং সাল, স্থান এবং কে সভাপতিত্ব করছেন। এই জর্জ উইল ছিলেন প্রথম ব্রিটিশ সভাপতি, ঠিক আছে, এবং এই একমাত্র ব্রিটিশ সভাপতি ছিলেন যাকে কিন্তু ইলেক্ট করা হয়নি। মানে জাতীয় কংগ্রেসের যে সভাপতি হচ্ছেন তাকে ইলেক্ট কিভাবে করা হতো, মানে তখনকার দিনে যে প্রভিন্সগুলো ছিল সেই প্রভিন্সগুলো বিভিন্ন, আজকের দিনে আমরা যেরকম দেখি যে লোকসভা কেন্দ্র বা বিধানসভা কেন্দ্রে ভাগ করে রয়েছে, সেরকম তখনকার দিনেও কিন্তু এরকমভাবে ভাগ করেছিল এবং সেইখান থেকে একজন প্রতিনিধি উঠে আসতেন এবং তাদের যে প্রতিনিধিগুলো উঠে আসছে তাদের মধ্যেই ইলেকশন হতো, যে মানে যারা যারা প্রার্থী হতো তাদের মধ্যে ইলেকশন হতো এবং যে ইলেক্টেড হতেন তিনিই কিন্তু সভাপতি হতেন। কিন্তু এই জর্জ উইল এনাকে কিন্তু ইলেক্ট করা হয়নি, ঠিক আছে, মানে ইনি কোনো কি বলবো, ইনি রিপ্রেজেন্ট করছিলেন দ্য হাউস অফ চেম্বারকে। নেক্সট হচ্ছে 1889 সালের অধিবেশন। 1889 সালের অধিবেশন সংগঠিত হচ্ছে বোম্বেতে, সভাপতি ছিলেন উইলিয়াম ওয়েডেনবার্গ। 1890 সালের অধিবেশন যেটা সংগঠিত হচ্ছে কলকাতাতে এবং এখানে সভাপতি ছিলেন ফিরোজ শাহ মেহতা। এখানে আরেকটা ইনফরমেশন মনে রাখবে, এই 1890 সালের অধিবেশনে প্রথম কোনো মহিলা জাতীয় কংগ্রেসের অধিবেশনকে অ্যাড্রেস করে, মানে এখানে বক্তৃতা দেন, যিনি হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি। এই কাদম্বিনী গাঙ্গুলি হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক। কার নাম বললাম? কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গুলি। এই অধিবেশনে বক্তৃতা দিয়েছিলেন। কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক। ফার্স্ট গ্র্যাজুয়েট ফিমেল ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। কোন কলেজ থেকে? বেথুন কলেজ থেকে। কেউ এখানে আছে নাকি যারা বেথুন কলেজ থেকে পড়েছো? যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। 1991 এর অধিবেশন হচ্ছে নাগপুরে এবং সভাপতি ছিলেন পি চার্লু। আচ্ছা, এবার একটু পিডিএফ এর ইনফরমেশনটা দিয়ে দিই, পিডিএফ তোমরা কিভাবে পাবে, কারণ অনেকেই আছে যে একটুখানি ক্লাস দেখি পিডিএফ কোথায় পাওয়া যায় বলে কমেন্ট করে চলে যায়, পুরো ক্লাস দেখে না। তো শেষে বলার আগে এখানে বলে দেওয়াটা খুব বেটার। তোমরা জানো যে আমাদের পিডিএফ জিকে জিএস বাই রইতে দেওয়া হয়, যেগুলো ফ্রি পিডিএফ দেওয়া হয়। এই সিরিজে টোটাল আমাদের ক্লাস হবে 40 to 50 ক্লাস হবে টোটাল। এই সিরিজে কি কি সাবজেক্টের? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি অ্যান্ড ইকোনমি।
তাহলে বলবে ম্যাডাম সায়েন্স ক্লাস কোথায় হবে? সায়েন্স ক্লাস হবে নোমানি ক্লাসেস চ্যানেলে। সেই ক্লাসের লিঙ্কও আমাদের টেলিগ্রাম সেকশনে যায়। যারা যারা দেখোনি অবশ্যই টেলিগ্রাম সেকশনটা ভিজিট করো। টেলিগ্রাম চ্যানেলে আমাদের ওই ক্লাসের লিঙ্কও যায়, সেখানে সায়েন্সের গোটা সিরিজ মানে নোমানি ক্লাসেস চ্যানেল, নোমানি ক্লাসেস টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ, ক্লাসের লিঙ্ক সমস্ত কিছু তুমি ওখানেই পেয়ে যাবে। এবার আসি এই সিরিজের যে পিডিএফ, স্পেশালি এই সিরিজের যে 40 to 50 ক্লাসেস হবে, এই সিরিজের পিডিএফটা তোমরা আমাদের কাছ থেকে পারচেস করতে পারো এবং ক্লাস নোট হিসেবে, মানে এরকম নয় যে যে পিপিটি স্লাইড রয়েছে সেই পিপিটি স্লাইডই তোমাদেরকে অ্যাজ ইট ইজ দিয়ে দেওয়া হবে, ক্লাস নোট হিসেবে, যাতে তোমরা সেটাকে প্রিন্ট আউট করতে পারো বা প্রিন্ট আউট করলে তোমাদের কম পেজ লাগে, একদম পুরো A4 সাইজের ক্লাস নোট হিসেবে তোমরা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে। এই ক্লাস নোটের প্রাইস হচ্ছে 99 রুপিস। এই 99 রুপিসের টোটাল তোমরা 40 to 50 যে ক্লাসেস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ক্লাসের পরে তোমরা ওই গ্রুপে বা যে কোনো জায়গায় যেখানে প্রোভাইড করা হবে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তাহলে কি ম্যাডাম ফ্রিতে কিছুই দেওয়া হবে না? এই ক্লাসের সিরিজের ফ্রিতে আমরা কোনো পিডিএফই পাবো না? ফ্রিতেও পিডিএফ পাবে। সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসের যে এমসিকিউ কোয়েশ্চেন থাকবে বা একটা চার্ট বা কিছু যেটা আমাদের একদম শর্ট ফর্মে লেখা রয়েছে ছোট্ট রিক্যাপ করার জন্য, সেটা তোমরা আমাদের ফ্রি পিডিএফ হিসেবে আমাদের পিডিএফ সেকশনে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। কিন্তু যদি তোমরা একদম পুরো ডিটেল ইনফরমেশন সহ পুরো ক্লাস নোট চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করো। এটা কলিং নাম্বারও, তোমরা কলও করতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং সেখান থেকে বাকি ডিটেলসটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। বোঝা গেছে আশা করি? পিডিএফ এর কনফিউশন আর কিছু নেই। এবার ক্লাসে ফোকাস করা যাক। ওকে, নেক্সট হচ্ছে 1892 এর অধিবেশন, যেটা হচ্ছে এলাহাবাদে, এবং এখানে সভাপতিত্ব করছেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। যেখানে যেটুকু ইনফরমেশন দেওয়া আছে সেটুকু ছাড়া বেশি কিছু লাগবে না। যখন কোয়েশ্চেন করবো আমরা দেখবো যে যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন সেখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, তাই বেশি মাথা ঘামিয়ে লাভ নেই যে এখানে কেন কিছু লেখা নেই, এখানে কি কিছুই পড়তে হবে না। বেসিক্যালি যেটুকু পড়ানো হচ্ছে সেটুকু দেখো, তারপরে যদি আমরা কোয়েশ্চেন করতে গিয়ে দেখি যে কোনো ইনফরমেশন অ্যাড করতে হচ্ছে, আমরা অবশ্যই সেটা ক্লাস নোটেও আপডেট করে দেবো, ডোন্ট ওয়ারি। 1893 অধিবেশন, যেটা লাহোরে হচ্ছে এবং এটা দাদাভাই নওরোজি প্রিজাইড করছেন। 1894 খ্রিস্টাব্দের অধিবেশন মাদ্রাজে হচ্ছে, অ্যালফ্রেড ওয়েব প্রিজাইড করছেন এবং এটাও দেখো ব্রিটিশ সভাপতি। নেক্সট হচ্ছে 1895 সালের অধিবেশন, যেটা পুনাতে অধিবেশন সংগঠিত হচ্ছে এবং সেখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করছেন। এর পরের অধিবেশন হচ্ছে 1896 সালের অধিবেশন। 1896 সালের অধিবেশনে খুব গুরুত্বপূর্ণ একটি অধিবেশন, যেটা সংগঠিত হচ্ছে কলকাতাতে এবং সভাপতি ছিলেন এখানে রহমতুল্লাহ সাহানি। এবং এই অধিবেশনেই প্রথমবার বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হয় বা বন্দে মাতরম গানটি গাওয়া হয় এবং এই বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোথায় থেকে নেওয়া হয়েছে? তার আনন্দমঠ যে উপন্যাস ছিল, এই আনন্দমঠ উপন্যাস থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে এবং এই আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ সম্পর্কে লেখা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1901 সালের অধিবেশন, কলকাতাতে সংগঠিত হচ্ছে। দীনেশ এডুলজি ওয়াচা হচ্ছেন এখানকার সভাপতি এবং এই অধিবেশনে প্রথম মহাত্মা গান্ধী প্রথমবার জাতীয় কংগ্রেসের মঞ্চে উপস্থিত হয়েছিলেন। মহাত্মা গান্ধীর ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হচ্ছে BHU এর যে ইনগরেশন সেরেমনি ছিল, বেনারস হিন্দু ইউনিভার্সিটি যে ইনগরেশন সেরেমনি ছিল, সেখানে ফার্স্ট টাইম গান্ধীজি উপস্থিত ছিলেন এবং এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন মালব্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1905 সালের অধিবেশন, খুব গুরুত্বপূর্ণ একটি অধিবেশন। 1905 সালের অধিবেশন বেনারস অধিবেশন এবং এখানে সভাপতিত্ব করছেন গোপাল কৃষ্ণ গোখলে, যিনি গান্ধীজি এবং মোহাম্মদ আলী জিন্নার পলিটিক্যাল গুরু ছিলেন। ভাইসরয় লর্ড কার্জনের 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল। কার্জনের সময়, কারণ বঙ্গভঙ্গ অ্যানাউন্স করার পরই বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন শুরু হয় এবং এখানে স্বদেশী আন্দোলনের ঘোষণা করা হয়েছিল। এর পরের যে অধিবেশন 1906 সালের অধিবেশন, সেটাও খুব গুরুত্বপূর্ণ এবং এটা হয়েছিল কলকাতাতে। 1906 সালের অধিবেশন হয়েছিল কলকাতাতে, সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি এবং এখানে 4টে জিনিস অ্যাডপ্ট করা হয়েছিল। কি কি? 1 নম্বর হচ্ছে স্বদেশী, 2 নম্বর হচ্ছে বয়কট, 3 নম্বর হচ্ছে স্বরাজ এবং 4 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষা নীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষা নীতি।
ঠিক আছে, এই 4টে জিনিস কিন্তু 1906 অধিবেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে 1907 সালের অধিবেশন, এটাও খুব গুরুত্বপূর্ণ অধিবেশন, সুরাটে হয়েছিল, রাসবিহারী ঘোষ ছিলেন সভাপতি, এবং এখানে কংগ্রেসের মধ্যে যে সমস্ত মেম্বার ছিল কংগ্রেসের, তাদের মধ্যে মতবিরোধ দেখতে পাওয়া যায়, এবং কিছু সংখ্যক নেতা তারা আরো বেশি র্যাডিক্যাল চিন্তা ভাবনা করেন, এবং তারা মনে করতেন যে স্বরাজ হচ্ছে আমাদের জন্মগত অধিকার এবং সেটা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে, আমাদেরকে যুদ্ধ করে, আমাদেরকে যুদ্ধ ঠিক না, আমাদেরকে মানে অ্যাক্টিভ প্রোটেস্ট করে ভায়োলেন্সের মাধ্যমে সেটাকে ছিনিয়ে নিতে হবে। আর নরমপন্থী যে নেতা বা মডারেট যে নেতা দল ছিলেন, তারা মনে করতেন যে প্রেয়ার, পিটিশন এবং প্রোটেস্টের মাধ্যমে, মানে শান্তিপূর্ণ প্রোটেস্টের মাধ্যমে ব্রিটিশ শাসনদের কাছ থেকে আস্তে আস্তে আমরা আমাদের ডমিনিয়ন স্টেটাস, এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন আমরা দেখব একদম চরমে পৌঁছে গেছে স্বাধীনতা আন্দোলন, তখন কিন্তু মডারেট যে সমস্ত লিডার তারাও কিন্তু কমপ্লিট ডমিনেন্স বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাইছে 1929-1930 খ্রিস্টাব্দে গিয়ে, সেটা আমরা দেখতে পাবো। তো এখানে হয় সুরাট স্প্লিট, কংগ্রেসের মধ্যে ভাঙন দেখতে পাওয়া যায়, মানে দুটো মতবিরোধ দেখতে পাওয়া যায়। ভাঙন মানে এরকম নয় যে যারা চরমপন্থী ছিল তারা কংগ্রেস ছেড়ে দিয়ে সবাই চলে গেছে, নট লাইক দ্যাট, কংগ্রেসের মধ্যেই দুটো মতবিরোধ তৈরি হয়। এবং এখানে যে চরমপন্থী নেতা তার মধ্যে হচ্ছে লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, রাজনারায়ণ বসু, অশ্বিনী কুমার দত্ত, এরা হচ্ছেন চরমপন্থী নেতা। নরমপন্থী নেতার নাম কি? দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গোখলে এবং ফিরোজ শাহ মেহতা, মহাদেব গোবিন্দ রানাট, এগুলো হচ্ছে নরমপন্থী নেতার নাম। নেক্সট হচ্ছে 1908 সালের অধিবেশন, যেটা সংগঠিত হচ্ছে মাদ্রাজে এবং সভাপতিত্ব করছেন রাসবিহারী ঘোষ। 1909 সালের অধিবেশন, 1909 সালে কি এসেছিল? মর্লেম ইন্ট্রো রিফর্ম, 1909 এর মর্লেম ইন্ট্রো রিফর্ম, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এবং এখানে সভাপতিত্ব করেছিলেন মদন মোহন মালব্য। এই 1909 খ্রিস্টাব্দের যে কাউন্সিল অ্যাক্ট, এখানে মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়, ঠিক আছে, মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়। সেপারেট ইলেক্টোরেটের কনসেপ্টটা কি? মানে কোন একটা পার্টিকুলার জায়গা থেকে একজন ক্যান্ডিডেট দাঁড়াবে, যেটা হচ্ছে মুসলিম ক্যান্ডিডেট, যদি মুসলিমদের সেপারেট ইলেক্টোরেটের কথা বলি, এবং তাদেরকে ভোটও করবে যারা, তারাও কিন্তু মুসলিম ক্যান্ডিডেট। এখন কিন্তু আমাদের বর্তমানে কনস্টিটিউশনে বা আমাদের ইলেকশন প্রসিডিওরে কোথাও কিন্তু সেপারেট ইলেক্টোরেটের কথা মানে প্রসিডিওর ফলো করা হয় না। এটা হতে পারে যে একটা পার্টিকুলার শিডিউল এরিয়া থেকে যে ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে তিনি শিডিউল এরিয়া মানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্তই হতে হবে, কিন্তু তাকে যারা ভোট করবেন এই কনস্টিটিউয়েন্সিতে যারা রয়েছে তারা প্রত্যেকে ভোট করবেন, ইরেসপেক্টিভ অফ যে তারা এসসি এসটি হচ্ছে নাকি জেনারেল হচ্ছে না ওবিসি হচ্ছে, সবাই যারা ওই কনস্টিটিউশন মধ্যে পড়ছে তারা সবাই তাকে ভোট দিতে পারবে। কিন্তু সেপারেট ইলেক্টোরেটের কনসেপ্ট তখন দেওয়া হয়েছিল মুসলিমদেরকে। পরবর্তী ক্ষেত্রে ইন দ্য ইয়ার অফ 1935 যখন মন্টেগু চেমসফোর্ড রিফর্ম আসছে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে, তখন কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান, শিখ এদেরকেও সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে 1911 সালের অধিবেশন, যেটা কলকাতায় সংগঠিত হচ্ছে, সভাপতি ছিলেন বিশ নারায়ণ ধর, এবং এই 1911 সালের অধিবেশনেই প্রথমবার জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল, জনগণ মন গানটি গাওয়া হয়েছিল, এবং সেই গানটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং গানটি গেয়েছিলেন সরলা দেবী চৌধুরানী। এই সরলা দেবী চৌধুরানী কিন্তু বঙ্গলক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেছিল, বঙ্গলক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেছিল সরলা দেবী চৌধুরানী। যদি কোশ্চেন আসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে চালু করে, সেটা মমতা ব্যানার্জি হতে পারে, কিন্তু বঙ্গলক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেছিলেন সরলা দেবী চৌধুরানী। নেক্সট হচ্ছে 1916 সালের অধিবেশন, এটাও খুব ইম্পর্টেন্ট অধিবেশন, লখনৌয়ে হয়েছিল 1916 সালে, এবং এখানে লখনৌ প্যাক্ট বা লখনৌ সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, কাদের মধ্যে না আইএনসি এবং মুসলিম লীগের মধ্যে। এবার জাতীয় কংগ্রেসের মধ্যে কিন্তু তখন চরমপন্থী এবং নরমপন্থী দুটো গোষ্ঠী একসাথে এসেছিল আইএনসির হয়ে, এবং লখনৌ প্যাক্ট সাইন হয়েছিল আইএনসি এবং মুসলিম লীগের মধ্যে। 1917 সালের অধিবেশন, কলকাতা অধিবেশন, অ্যানি বেসেন্ট ফার্স্ট উমেন প্রেসিডেন্ট ইন আইএনসি, প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসেন্ট, যিনি একজন আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন এবং ইনার নাম হোম রুল মুভমেন্টের সঙ্গে সম্পর্কিত। তো এটা হচ্ছে প্রথম মহিলা সভাপতি ছিলেন। যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তখন সেটা সরোজিনী নাইডু হবে ইন দ্য ইয়ার অফ 1925, আমরা পড়বো আছে। 1918 সালের অধিবেশন, যেটা বোম্বেতে সংগঠিত হচ্ছে এবং দিল্লিতে, দুটো অধিবেশন সংগঠিত হয়েছিল, আগস্ট মাসে হয়েছিল বোম্বেতে এবং ডিসেম্বর মাসে হয়েছিল দিল্লিতে। 1919 সালের অধিবেশন, 1919 সালে কি হয়েছিল? রওলাট অ্যাক্ট এসেছিল, এবং রওলাট অ্যাক্টের বিরুদ্ধে রওলাট সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল, এবং রওলাট অ্যাক্টের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট দেখাচ্ছিল বৈশাখীর দিন অমৃতসরে, 13ই এপ্রিল জালিয়ানবাগে, এবং এখানে নির্মমভাবে ব্রিটিশ যে জেনারেল ছিল তিনি এখানে নির্মমভাবে নিরস্ত মানুষদের ওপর গুলি চালানো হয়, এবং একটা
বিচ্ছিরি ম্যাসাকার এখানে ঘটেছিল, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এবং তারপরে গোটা দেশ জুড়ে আরও বড় রকমের প্রোটেস্ট আমরা দেখতে পেয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছেন, মহাত্মা গান্ধী কাইজার-ই হিন্দ উপাধি ত্যাগ করেছেন। এবং এই টাইমে যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেই বছরে, সেটা হয়েছিল অমৃতসরে এবং সভাপতিত্ব করেছিলেন মতিলাল নেহেরু, এবং এটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বছরই অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে 1920 সালের অধিবেশন, যেটা সংগঠিত হচ্ছে কলকাতাতে। সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, এবং তিনি হচ্ছে সব থেকে কনিষ্ঠতম সভাপতি ছিলেন। ঠিক আছে, সব থেকে কনিষ্ঠতম সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। অসহযোগ আন্দোলনের প্রস্তাব পেশের জন্য সেপ্টেম্বর মাসে কলকাতায় এই বিশেষ অধিবেশন আয়োজিত হয়েছিল। বিশেষ অধিবেশন কেন বলা হচ্ছে? কারণ এটা সেপ্টেম্বর মাসে হচ্ছে। কংগ্রেসের অধিবেশন কখন হয়? ডিসেম্বর মাসে, কিন্তু এটা সেপ্টেম্বর মাসে হচ্ছে, তাই এটাকে বিশেষ অধিবেশন বলা হচ্ছে। এবং 1920 সালের ডিসেম্বর মাসে নাগপুরে অধিবেশন হচ্ছে, যেখানে সভাপতিত্ব করছে শ্রী বিজয় রাঘবাচারিয়ার। ঠিক আছে, তাহলে নাগপুরে হচ্ছে ডিসেম্বর মাসে এবং সেপ্টেম্বর মাসে হচ্ছে কলকাতাতে। নেক্সট হচ্ছে 1923 খ্রিস্টাব্দের অধিবেশন, যেটা হচ্ছে দিল্লিতে। লালা রাজপথ রায় ছিলেন সভাপতি। তিনি জাতীয় কংগ্রেসের যে কনিষ্ঠ সভাপতিদের মধ্যে একজন ছিলেন। সব থেকে কনিষ্ঠতম ছিলেন না, সব থেকে কনিষ্ঠতম কিন্তু মৌলানা আবুল কালাম আজাদই ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, নেক্সট হচ্ছে 1924 সালের অধিবেশন, যেটা সংগঠিত হচ্ছে বেলগাঁওতে। এটাও ইম্পর্টেন্ট, কারণ এখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন, এবং একমাত্র অধিবেশন যেখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। 1925 সাল কানপুর, সরোজিনী নাইডু, এবং এইখানে তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করছেন, এবং দ্বিতীয় মহিলা যিনি কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করছেন। 1928 সালের অধিবেশন কলকাতা, মতিলাল নেহেরু, এবং 1928 সালে সর্বভারতীয় যুব কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, সর্বভারতীয় যুব কংগ্রেস। 1929 সালের খুব ইম্পর্টেন্ট 1929 সালের অধিবেশন, যেটা লাহোরে সংঘটিত হচ্ছে, এবং এখানে সভাপতিত্ব করছেন জওহরলাল নেহরু। এবং 1919 সালের অধিবেশনই এটা ডিসাইড করা হয় যে 1930 সালের 26শে জানুয়ারি প্রথম ভারতের স্বাধীনতা দিবস পালন করা হবে, এবং সেটা কোথায় হবে না, রাভি নদীর তীরে ত্রিরঞ্জ বর্ণিত পতাকা উত্তোলন করা হয়েছিল, এবং প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। এবং এই 26শে জানুয়ারি ডেটটাকে মনে রাখার জন্যই আমাদের রিপাবলিক ডে সেলিব্রেট করা হয় ইন দ্য ইয়ার অফ 1950, 26 জানুয়ারি ফার্স্ট টাইম। এবং আমরা প্রতি বছর 26 জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেট করি, যদিও আমাদের কনস্টিটিউশন রেডি হয়ে গেছিল ইন দ্য ইয়ার অফ 1949, 26 নভেম্বরের মধ্যে, যেদিনকে আমরা কনস্টিটিউশন ডে সেলিব্রেট করি। তো এই 26শে জানুয়ারির ডেটটা মনে রাখার জন্য, মানে পৃথিবী যতদিন থাকবে ভারত ততদিনই থাকবে, এবং ততদিনই 26শে জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেট হবে। এবং প্রত্যেক বছরই আমরা এটা রিকল করব যে ইন দ্য ইয়ার অফ 1930 সেখানে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়েছিল। এই অধিবেশনে এটা ডিসাইড করা হয় যে ব্রিটিশ সরকার যে গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত করছে, সেই রাউন্ড টেবিল কনফারেন্সে জাতীয় কংগ্রেস পার্টিসিপেট করবে না, যার ফলে 1930 খ্রিস্টাব্দের রাউন্ড টেবিল কনফারেন্স হয়, সেটা খুব বেশি সাকসেসফুলও হয়নি। তো 1931 সালের অধিবেশন, যেটা সংগঠিত হচ্ছে করাচিতে, এবং সভাপতিত্ব করছেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই অধিবেশনটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এটা স্পেশাল সেশন ছিল, এবং 29শে মার্চ এই সেশনটা অনুষ্ঠিত হয়েছিল, এবং এখানে গান্ধী আরউইন প্যাক্টকে অ্যাকসেপ্ট করা হয়েছিল। কারণ গান্ধী আরউইন প্যাক্ট সংগঠিত হয়েছিল গান্ধী এবং আরউইনের মধ্যে, এবং যেখানে গান্ধীজির কিছু প্রস্তাব ছিল, আরউইনের প্রস্তাব ছিল যে আইএনসিকে গোলটেবিল বৈঠকে পার্টিসিপেট করতে হবে। কারণ গোলটেবিল বৈঠক যদি জাতীয় কংগ্রেস এখানে পার্টিসিপেট না করে, জাতীয় কংগ্রেস যদি রাউন্ড টেবিল কনফারেন্সের বয়কট করে, তাহলে সেটা কোনো ট্রুথফুল রেজাল্ট আসবে না। মানে ইটস লাইক কি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেনের মধ্যে পিস সাবমিট, মানে যুদ্ধ থামানোর জন্য পিস সাবমিট করা হচ্ছে সুইজারল্যান্ডে, আর সেখানে রাশিয়াকে ইনভাইট করা হচ্ছে না। ইটস আ ট্রু ফ্যাক্ট, এটা ঘটেছে। তো সেই রকম সেম জিনিস, তো শান্তি কিভাবে বহাল হবে, সেম জিনিস এখানে হচ্ছে। রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে, যেখানে ইন্ডিয়ার সমস্ত প্রিন্সলি স্টেট থেকে রিপ্রেজেন্টেটিভ গেছে, ইন্ডিয়ার তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ গেছে, বি.আর. আম্বেদকর সেখানে পার্টিসিপেট করছেন। কিন্তু আইএনসি থেকে যদি কেউ পার্টিসিপেট না করে, তাহলে সেটা তো সর্বদলীয় বৈঠক হবে না। তো এখানে আরউইনের প্রস্তাব ছিল যে জাতীয় কংগ্রেস রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করবে, এবং গান্ধীজি তার জন্য কিছু শর্ত রাখেন। কি কি শর্ত রাখেন? যার মধ্যে ছিল, গান্ধীজি বলেছিলেন যে সমস্ত পলিটিক্যাল প্রিজনার আছে, কোনো কোনো ভায়োলেন্স তারা করেনি, তার সত্ত্বেও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে রেহাই করতে হবে। এছাড়া পার্সোনাল কনজাম্পশনের জন্য, মানে ব্যক্তিগত
ব্যবহারের জন্য সল্ট নুন বানাতে পারবে, তার জন্য ছাড় দিতে হবে কোস্টাল রিজিয়নকে। কারণ কি না, এর আগে আসছে সল্ট অ্যাক্ট, এবং সল্ট অ্যাক্টে বলা হচ্ছে যে শুধুমাত্র কোনো ভারতীয়রা সল্ট তৈরি করতে পারবে না, সল্ট হচ্ছে ব্রিটিশদের এর ওপর মনোপলি থাকবে, যার জন্য লবণ সত্যাগ্রহ, ডান্ডি মার্চ হচ্ছে। এর আগে আগে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট ইন দ্য ইয়ার অফ 1930s হচ্ছে, 12 মার্চ থেকে 6 এপ্রিল ডান্ডি অভিযান হচ্ছে। এবং এছাড়াও গান্ধীজি আরও শর্ত রেখেছিলেন, যেটা অ্যাকসেপ্ট করা হয়নি, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে, যে সুখদেবের যে ফাঁসির সাজা আছে সেটাকে কালমিনেট করে দিতে হবে, ফাঁসির সাজাটা মানে ক্যান্সেল করে দিতে হবে, সেটা কিন্তু অরবিন্দ মেনে নেননি। যার ফলে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মৃত্যু, মানে যে মৃত্যুদণ্ড ছিল সেখানে ফাঁসি দেওয়া হয়। এবং এই বৈঠক থেকে, মানে এই অধিবেশন থেকে, 1931-এর অধিবেশন থেকে তাদের যে মৃত্যুদণ্ড, 23শে মার্চ মৃত্যুদণ্ড হয়েছে এবং 29শে মার্চ এটা হচ্ছে, তাদের প্রতি মানে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর সাহস এবং আত্মত্যাগের প্রতি কংগ্রেস কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং পাশাপাশি রাজনৈতিক সহিংসতার প্রতিও অসম্মতি জানিয়েছিলেন। মানে তারা যে ভায়োলেন্সের এগেনস্টেও কথা বলেছিলেন। এবং এখানে ডিসাইড হয় যে নেক্সট যে রাউন্ড টেবিল কনফারেন্সটা হবে, মানে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, সেখানে পার্টিসিপেট করবে আইএনসি, এবং আইএনসির হয়ে পার্টিসিপেট করেছিলেন গান্ধীজি। নেক্সট হচ্ছে 1934 সালের অধিবেশন, যেটা সংগঠিত হচ্ছে বোম্বেতে। সভাপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং এই অধিবেশনটি আইন অমান্য আন্দোলনের পরবর্তী সময়ে কংগ্রেস কিভাবে কাজ করবে, কংগ্রেসের নতুন রাজনৈতিক দিক নির্দেশনা নির্ধারণ করেছিল। এই অধিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইন অমান্য আন্দোলন স্থগিত করা হয়। 1937 সালের অধিবেশন, এবং এই অধিবেশনটা সংগঠিত হয়েছিল একটি গ্রামে, এবং একমাত্র অধিবেশন যেটা গ্রামে সংগঠিত হয়েছিল ফেইজপুরে, এবং সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু, এবং এটি 50তম অধিবেশন ছিল। 1938 সালের অধিবেশন হরিপুরে অধিবেশন, যেখানে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হচ্ছেন সুভাষচন্দ্র বসু, এবং এখানে জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিশন সংগঠিত হয়েছিল, এবং এর প্রথম সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। 1939 সালের অধিবেশন, যেখানে আবার সুভাষচন্দ্র বসু নির্বাচিত হন, যেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন। কিন্তু সুভাষচন্দ্র বসুর এগেনস্টে গান্ধীজি পছন্দের প্রার্থী ছিল পট্টাভি সীতারামাইয়া, এবং পট্টাভি সীতারামাইয়া যখন পরাজিত হন, তখন গান্ধীজি বলেন যে পট্টাভি সীতারামাইয়ার হার মানে আমার হার, এবং সুভাষচন্দ্র বসু তিনি পদত্যাগ করেছিলেন। গান্ধীজির সঙ্গে মতবিরোধ হওয়ার কারণেই পদত্যাগ করেছিলেন হয়তো, কিন্তু তাদের দুজনের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট অবশ্যই ছিল, যেটা আমরা আজকের দিনে ভাবি যে তারা হয়তো খুব আমাদের মতো এরকম এসে কার কটা ভুল সেটা ধরাতো, এরকমটা না, রাজনৈতিক মতো পার্থক্য থাকতেই পারে। তো সুভাষচন্দ্র বসু তারপর সভাপতি থেকে পদত্যাগ করেন, এবং ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন উইদিন দ্য কংগ্রেস, কংগ্রেসের মধ্যেই। তারপরে কিছুদিন পরে তিনি কংগ্রেস ত্যাগ করেন, এবং ইভেনচুয়ালি তিনি তো দেশও ত্যাগ করেন, ত্যাগ করতে বাধ্য হন। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা তার যে বাকি স্ট্রাগলটা, সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে ডিসকাস করব। তো সুভাষচন্দ্র বসু এবং এই অধিবেশনের পরে তিনি জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন। 1940 সালের অধিবেশন, যেটা রামগড়ে হয়েছিল, মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন সভাপতি। এই অধিবেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সরাসরি সংগ্রামের ডাক দেওয়া হয়েছিল 1940 সালের রামগড় অধিবেশন থেকে। 1946 সালের অধিবেশন, যেটা হচ্ছে মিরাটে, এবং সভাপতি ছিলেন জেবি কৃপালিনী। এনার নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় কি হচ্ছে, গণপরিষদ গঠন হচ্ছে, এবং গণপরিষদ যখন গঠন হচ্ছে তখন আইএনসি সভাপতি ছিলেন জেবি কৃপালিনী। জেবি কৃপালিনীর স্ত্রী সুচেতা কৃপালিনী, তিনি ছিলেন ফার্স্ট উমেন চিফ মিনিস্টার। কোথাকার না, উত্তরপ্রদেশে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন জেবি কৃপালিনীর স্ত্রী সুচেতা কৃপালিনী। তিনি কিন্তু বাঙালি, তারপর মানে বিয়ের আগের সারনেম ছিল সুচেতা মজুমদার। ওকে, এবং তিনি কিন্তু গণপরিষদের যে 15টা ফিমেল মেম্বার ছিল তার মধ্যেও একজন ছিলেন। আনুষ্ঠানিকভাবে গণপরিষদ অংশগ্রহণ করতে সম্মত হন, এবং ভারতের সংবিধান তৈরির যে খসড়া তৈরির পর প্রশস্ত হয়। 1948 সালের অধিবেশন, যেটা হচ্ছে জয়পুরে, এবং পট্টাভি সীতারামাইয়া। ভারত স্বাধীন হয়ে গেছে, স্বাধীনতার পরের বছরের অধিবেশন, এবং এখানে
ফেব্রুয়ারি মাসে যে খসড়া কমিটির ফার্স্ট ড্রাফট সেটা প্রকাশিত হয়েছিল, ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি এরা প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে 1948 সালের নভেম্বর মাসে 4 নভেম্বর গণপরিষদে সেটা পেশ করা হয়েছিল এবং এই সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর এবং কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। রিপাবলিক ডে হচ্ছে 26শে জানুয়ারি, 26শে নভেম্বর হচ্ছে কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস, যেটা পালন করা হয় প্রতি বছর। এখানে পুরো লিস্টটা দেওয়া রয়েছে, যে আমরা অধিবেশনগুলো পড়লাম এই লিস্টটা তোমরা দেখে নেবে। পিডিএফ, যারা ফ্রি পিডিএফ পাবে সেখানে এই লিস্টটাও থাকবে। এবার আসি কোয়েশ্চেনে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? রমেশ চন্দ্র দত্ত, আবুল কালাম আজাদ, গোপাল কৃষ্ণ গোখলে নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হচ্ছে আবুল কালাম আজাদ। কোন ভাইসরয়ের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড ডাফরিনের আমলে, এটা আমরা অলরেডি পড়েছি, অপশন বি। জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন? জর্জ উইল ছিলেন প্রথম ব্রিটিশ সভাপতি, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। উইলিয়াম ওয়েডেনবার্গ, ইনি কিন্তু দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কবে কবে? একটা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1889, যেটা হচ্ছে বোম্বে, আর একবার হচ্ছে 1910-এ এলাহাবাদে। তখন এলাহাবাদী নাম ছিল, আমি জানি এখন এর নাম পাল্টে গেছে। অ্যানিবেশন 1917, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট, এটা হচ্ছে কলকাতা অধিবেশন। 1925 সরোজিনী নাইডু, কানপুর অধিবেশন। একদম যেন যে কটা অধিবেশন আমরা পড়লাম সে কটা যেন একদম মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? কেমন একটা হয়ে যাচ্ছে হাতের লেখাটা। নেক্সট হচ্ছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1896 সালের কলকাতা অধিবেশনে। কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাব করা হয়েছিল? পূর্ণ স্বরাজ প্রস্তাব করা হয়েছিল 1929-এর অধিবেশন, যেটা হচ্ছে লাহোর অধিবেশন। জওহরলাল নেহরু সভাপতিত্ব করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের সবথেকে দীর্ঘমেয়াদী সভা কোনটা ছিল? সবথেকে দীর্ঘমেয়াদী সভা ছিল ফেইজপুর অধিবেশন। ফেইজপুর অধিবেশন হচ্ছে 1937 খ্রিস্টাব্দে এবং একমাত্র অধিবেশন যেটা গ্রামে সংগঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে কটাক্ষ করেছিলেন কে? এটা তোমাদের ক্লাসের শুরুতেই জিজ্ঞেস করেছিলাম, অশ্বিনী কুমার দত্ত, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। স্বাধীনতার আগে শেষ অধিবেশন কোথায় সংগঠিত হয়েছিল? স্বাধীনতার আগের যে অধিবেশন মানে 1946 সালের অধিবেশন সেটা সংগঠিত হয়েছিল মিরাটে। জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী বিভক্ত হয়ে যায়? সুরাট স্প্লিট 1907 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, 1925 কানপুর অধিবেশন। নিম্নের কে ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন? ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যেটা পরবর্তী ক্ষেত্রে আইএনসির সাথে মার্জ হয়ে যায়। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1985 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে। উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন সভাপতি এবং অ্যালান অক্টোভিয়ান হিউম, যাকে বলা হয় দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কলকাতাতে 1886 খ্রিস্টাব্দে। 1886-এ সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি এবং থার্ড হচ্ছে মাদ্রাজে বদরুদ্দিন তাইবজি। জাতীয় কংগ্রেসে গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে বেলগাঁও অধিবেশন 1924। ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে নিচের কোন সভাটি যুক্ত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে ভারত সভা। কে প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু। সুভাষচন্দ্র বসু কত সালে জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন? 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী অধিবেশনের পরে। কত সালে সর্বভারতীয় যুব কংগ্রেস গঠিত হয়েছিল? সর্বভারতীয় যুব কংগ্রেস গঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। নিম্নের কোন অধিবেশনে জওহরলাল নেহরু সভাপতি ছিলেন? জওহরলাল নেহরু সভাপতি ছিলেন লাহোর অধিবেশনে। কত সালে জওহরলাল নেহরু সভাপতিত্বে প্রথম গ্রামীণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এবং একমাত্র গ্রামীণ অধিবেশন স্বাধীনতার পূর্বে সেটা হচ্ছে 1936 সালে।
36 না, এটা 37 হবে, ঠিক আছে, এটা 1937 হবে, এটা 1937 সালের অধিবেশন। নেক্সট হচ্ছে 21, গান্ধী আরভিন চুক্তি অনুমোদন করা হয়েছিল কোন অধিবেশনে? গান্ধী আরভিন চুক্তি অনুমোদন করা হয়েছিল 1931 সালের করাচি অধিবেশনে, এবং এই করাচি অধিবেশনের কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে ট্রেস ব্যাক করা যায়। এখানে প্রথম মৌলিক অধিকার সম্পর্কে ডিসকাস করা হয় কিন্তু করাচি অধিবেশনে। নিম্নের কে চরমপন্থী ছিলেন না? চরমপন্থী ছিলেন না হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের ন্যাশনাল বা জাতীয় শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? জাতীয় শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন দাদাভাই নৌরোজি, ঠিক আছে। কংগ্রেস শব্দটি কোন দেশের ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে? এই কোয়েশ্চেনটাও তোমাদেরকে আমি প্রথমেই করেছিলাম, উত্তর আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতি কে ছিলেন? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, দাদাভাই নৌরোজি। জর্জ উইল ছিলেন ফোর্থ যে সেশন সেখানে সভাপতিত্ব করেছিলেন, আর বদরুদ্দিন তাইবজি থার্ড সেশনে। জাতীয় কংগ্রেসের অধিবেশন সব থেকে বেশি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সব থেকে বেশিবার অনুষ্ঠিত হয়েছে কলকাতাতে। 1919 সালে কার সভাপতিত্বে অমৃতসর অধিবেশন হয়েছিল? অমৃতসর অধিবেশন হয়েছিল মতিলাল নেহরু সভাপতিত্বে। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। স্বদেশী আন্দোলনের সময় কোথায় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল? জাতীয় শিক্ষা পরিষদ, ন্যাশনাল এডুকেশন কমিটি, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে, এবং এটা 1906 খ্রিস্টাব্দের যে অধিবেশন, সেখানে আমরা যে 4টে রেজলিউশন পড়লাম, একটা হচ্ছে স্বরাজ, স্বদেশী, বয়কট এবং ন্যাশনাল এডুকেশন পলিসি। কত সালে ভারতীয় কাউন্সিল আইন কার্যকর হয়েছিল? ভারতীয় কাউন্সিল আইন কার্যকর হয়েছিল 1909 খ্রিস্টাব্দে, যেটা হচ্ছে মর্লে মিন্টো রিফর্ম নামে পরিচিত। তাহলে আমরা গোটা জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কে পড়লাম, কোয়েশ্চেন ডিসকাস করলাম, পিডিএফ এর কথা বললাম। আরো একবার বলে দিচ্ছি, আমাদের এই জিকে মাস্টার ক্লাস সিরিজে 40 থেকে 50টা ক্লাস হবে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট হট টপিকস, যেখানে প্রত্যেকটা এক্সাম থেকে মানে প্রত্যেকটা এক্সামে যে টপিক থেকে কোয়েশ্চেন আসে সেই সমস্ত টপিকের ক্লাস হবে। এবং এর যে ক্লাস নোট, একদম সুন্দর ডিজিটাল ক্লাস নোট, এই ডিজিটাল ক্লাস নোট তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে, মানে একদম A4 সাইজের পেপারে সুন্দর নোট। এরকম নয় যে আমরা যে পিপিটিটা বানাচ্ছি সেটার পিডিএফটাই তোমাদেরকে দেব। তো তার জন্য তোমরা 99 পে করে এই ক্লাস নোটটা অ্যাভেল করতে পারবে। তার জন্য ডিটেলস জানার জন্য, মানে কোথায় পাবে, কিভাবে পাবে, সেটা তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো, যেটা তোমাদের কমফোর্টেবল ফিল হয়। এবং ফ্রি পিডিএফ, এই ক্লাসের ফ্রি পিডিএফ যেটা দেওয়া হবে সেটা আমাদের টেলিগ্রাম সেকশনে দেওয়া হবে। এবং তোমাদেরকে আমি এটাও জানিয়ে রাখি যে যদি তোমরা ডেমো পিডিএফ দেখতে চাও, যে আমাদের ক্লাস নোটের ডেমো পিডিএফ কেমন হবে, তার জন্য আমরা একটা ক্লাসের পিডিএফ অবশ্যই আমাদের ফ্রিতে আপলোড করব, যে ডেমোটা এরকম হবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে নেক্সট ক্লাসগুলোতে আমরা পিডিএফটাকে কিভাবে সাজাচ্ছি। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, এবং যদি কোনো কোয়ারি থাকে, কোনো ডাউট থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো।